তো পুকেটে যাচ্ছি সম্পূর্ণ আমি একা। আমার লাইফে ফার্স্ট একটা একা ট্যুর হচ্ছে, মানে পুকেট তারপর ব্যাংকক, এটা সম্পূর্ণ আমার একা ট্যুর। আমি কোনো ট্যুর পার্টনার পাইনি বা ট্যুর পার্টনার অ্যারেঞ্জ করতে পারিনি। অল্প সময়ের ভিতরে আমি ট্যুরটা প্ল্যান করেছিলাম। এখন যখন আপনারা ভিডিওটা দেখতেছেন, আজ থেকে 2-3 মাস আগে আমি এই ট্যুরটা দিয়েছি। তো এখন আমি আসি হলো বাংলাদেশ এয়ারপোর্টে। তো বাংলাদেশ এয়ারপোর্টে একটু আপসেট আছি, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি যাব একা কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে। এর আগে আমার দেশের ভিতরে অনেকগুলো ট্যুর দেওয়া হয়েছে, আমি নিজে একটু আপসেট আছি। কারণ আপসেট থাকার প্রধান কারণ হলো আমি যতগুলো ট্যুর দিয়েছি আগে পর ইন্ডিয়া অথবা মালয়েশিয়া, যে সমস্ত জায়গায় ট্যুর দিয়েছি, আমি সবসময় হয়তো ফ্রেন্ড সার্কেল না হলে কোনো বড় ভাই না হলে কোনো আত্মীয় স্বজনের সাথে গিয়েছি, কিন্তু কখনো আমি একা ট্যুর দেওয়া হয় নাই। আর ট্যুর দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে যাব। তো এখন আপনারা দেখতেছেন আমার বোর্ডিং পাসটা নিয়ে আমি ইমিগ্রেশন শেষ করে বসে আছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করেছে। আসলে ইমিগ্রেশন অত একটা প্রশ্ন করে নাই। আমার ইমিগ্রেশন সিলটা আপনারা দেখতে পাচ্ছেন। ইমিগ্রেশন আমাকে জিজ্ঞেস করেছে জাস্ট আমি কি করি। আমি যেহেতু স্টুডেন্ট সেহেতু আমি বলেছি আমি স্টুডেন্ট। তো এছাড়া আমার কোনো কাজ করা হয়নি, সো যেটাই বলে জাস্ট আমার ইমিগ্রেশনটাকে ছেড়ে দিছে। আর আমি যাচ্ছি ইউএস বাংলার একটি ফ্লাইটে। ইউএস বাংলার ফ্লাইটের চেয়ার গুলো, সেগুলো অনেক আসলে সরু থাকে, মানে একের পায়ের সাথে লাগানো থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন ইউএস বাংলা বা বাংলাদেশ এয়ারলাইন্স, যে সমস্ত বিমানগুলো বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করে ইন্টারন্যাশনালি, ওগুলোর মান অত একটা ভালো না। তারপর আমাদের দেশীয় ফ্লাইট, আমাদের দেশীয় কোম্পানি, এটা আমাদের একটা গর্ব। আমি যখন যাচ্ছিলাম তখন বাংলাদেশে ঘূর্ণিঝড় সময় চলতেছে। ওই সময়টায় বাংলাদেশে বিমানে প্রচুর পরিমাণে মানে ঝাঁকুনি দিচ্ছিল। বাংলাদেশ এরিয়াতে যে বিমানটা ছিল যখন আমার, প্রচুর পরিমাণে ঝাঁকুনি দিচ্ছিল। আর বাংলাদেশ থেকে যখন বের হয়ে গেছে অত একটা সমস্যা হয় নাই। আজকে আমি ব্যাংকক যাব, থেকে আমি চলে যাব সোজা ফুকেটের উদ্দেশ্যে। ওখান থেকে আমার কানেক্টিং ফ্লাইট আছে। ওইটা আমি বাংলাদেশ থেকে কোনখান থেকে আমি সহজে টিকিট ক্রয় করেছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আমি 3টা ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করেছি। টোটাল ব্যাংকক ফুকেট পাতায়া যে ট্যুরটা দিয়েছি এই ট্যুরটা থেকে। প্রথম আমি হোটেল টিকিট ক্রয় করেছি আগুড়া থেকে। দ্বিতীয়ত আমি সমস্ত ট্রিপের টিকিটগুলো ক্রয় করার চেষ্টা করেছিলাম আমাদের বাংলাদেশের শেয়ার টিপ থেকে। তারপর trip.com থেকে আমি ডোমেস্টিক কানেক্টিং ফ্লাইট গুলো আছে ওগুলো অনেক কম দামে পেয়েছি। যেমন শেয়ার টিপ থেকে আমি যে ডোমেস্টিক কানেক্টিং ফ্লাইটেরটা পেয়েছিলাম 4,000 টাকা, মানে ব্যাংকক থেকে ফুকেটে, সেটা আমি আপনার ব্যাংকক থেকে ফুকেট 2,500 টাকার ভিতরে টিকিট ক্রয় করেছি। দূরত্ব কিন্তু ছিল অলমোস্ট আমাদের বাংলাদেশ থেকে ব্যাংককের সমান, মানে 1.5 ঘন্টা প্লাস লেগেছে। বাংলাদেশ থেকে ব্যাংকক সম্ভবত 2 ঘন্টার মতো লেগেছে। তো আমি এখন আপনাদের ভিউটা দেখাচ্ছি, মানে বিমানের বাইরে থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে। আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল। আর আমি যখন যাচ্ছি তখন বাংলাদেশে একটা বড় ঘূর্ণিঝড় আঘাত এনেছিল ওই সময়টাতে বাংলাদেশের পরিস্থিতি অবশ্য স্বাভাবিক ছিল। আমি যখন ভিডিওটা করতেছি তখন বাংলাদেশের পরিস্থিতি একটু অস্থির আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি গেছি অনেকদিন আগে, কিন্তু ভিডিওটা আসলে আপনাদের আপলোড দেওয়া হয় নাই বা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ আমার নিজের একটু অলসতা আছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। এই কারণে আমি আসলে ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারতেছি না, আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ আছে। ইউএস বাংলায় খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা কেক দিয়েছে, পানি দিয়েছে, তারপর একটা খাবারের যে থালি বা খাবারের যে প্যাকেট সেটা দিয়েছে। এই খাবারের প্যাকেটের ভিতর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খাবার ছিল, যেহেতু 2 থেকে 2.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল। এই ফ্লাইটে ভারী পরিমাণ খাবার দিবে এটাই তো স্বাভাবিক। ব্যাংকক থেকে গিয়েছিলাম, সেই ফ্লাইটে কোনো খাবার দেয়নি। আপনি চাইলে সেই ফ্লাইটটা খাবার অর্ডার করতে পারতেন, সেটাও আপনারা এই ভিডিওতে দেখবেন। তো ভালো পরিমাণে খাবার দিয়েছে। আমাকে তারা জিজ্ঞেস করেছিল ভেজ বা নন ভেজ। আমি বলেছিলাম ভেজ বা নন ভেজ তো বুঝি না, এখন মাংস বা কি আছে। আমি আসলে ভেজ বা নন ভেজ সম্পর্কে এত একটা ধারণা নেই। আমি বলেছিলাম মাংস বা মাছ কিছু আছে কিনা। ওনারা বলেছে স্যার চিকেন আছে, তারপর বিফ আছে। আমি বলছি বিফ দেন, কোনো সমস্যা নেই। আমি যখন গিয়েছিলাম তখন বাংলাদেশের যে কুরবানির ঈদ, সে কুরবানির ঈদের পরবর্তীতে আমি গিয়েছিলাম। ওই সময়টা বাংলাদেশে ঈদের মানে একবার ছুটির সময়টাতে আমি গিয়েছিলাম, যেহেতু আমার ভার্সিটির ছুটি ছিল, আমার আদার্স যে সমস্ত কাজ টাজ ছিল সেগুলো বন্ধ ছিল। এই কারণে আমি একটা লম্বা সফর দিয়ে আসলাম, প্রায় 1 সপ্তাহ সফর দিয়ে আসছি আমি ব্যাংকক ফুকেট পাতায়া থেকে। সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন আস্তে আস্তে। এখন দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আছে, আর আকাশে বিমান থেকে আমার এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর বিমানটা কিন্তু আপনার ঝাঁকুনি দিচ্ছিল, এদিক সেদিক ঝাঁকুনি দিচ্ছিল, কারণ মেঘগুলো তারা কেটে কিভাবে সামনের দিক এগিয়ে যাবে এই চিন্তা ভাবনা করতেছিল। আর পাইলটটা অনেক দক্ষ ছিল। এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি ইমিগ্রেশনের কথা। বাংলাদেশ ইমিগ্রেশনে অত একটা প্রশ্ন করবে না, যেহেতু আমার এটা 3 নাম্বার ইন্টারন্যাশনাল ট্যুর। সো এর আগে আমি 3টা দেশে ট্যুর দিয়েছি, ইন্ডিয়া দিয়েছি, মালয়েশিয়া দিয়েছি, নেপাল দিয়েছিলাম। আমার 4 নাম্বার সম্ভবত আপনার ব্যাংকক ইন্টারন্যাশনাল ট্যুর। সো ব্যাংককের 4 নাম্বার ইন্টারন্যাশনাল ট্যুর যেহেতু, এই কারণে আমাকে অত একটা প্রশ্ন করে নাই। আমাকে যা জিজ্ঞেস করছে আপনি থাকেন কোথায়, কি করেন, আপনার প্রফেশন কি, আপনি কেন যাচ্ছেন, কবে চলে আসবেন, রিটার্ন টিকিটটা দেখিয়েছি।
অথবা হোটেল বুকিংটা চাইলেও দেখতে পারে বা না চাইলে বাংলাদেশে দেখবে না, কিন্তু ব্যাংককে আপনার হোটেল বুকিংটা দেখবে যখন আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবে। তো আমি হোটেল বুকিংটা ব্যাংককে দেখিয়েছি, বাংলাদেশে আমার হোটেল বুকিং চাইনি। তো আমি কনফার্মেশন হোটেল বুকিং দিয়ে গিয়েছিলাম। কনফার্মেশন হোটেল বুকিং আমি আগুড়া থেকে দিয়েছিলাম। আগুড়া থেকে আপনারা 2000 থেকে 2500 টাকায় ভালো মানের 3 স্টার 4 স্টার হোটেল পেয়ে যাবেন। আর যদি 5 স্টারে থাকতে চান সেটার বিষয় আলাদা, সেটা আপনার ক্যাপাবিলিটির উপর। যদি আপনি 5 স্টারে থাকার মতো ক্যাপাবল থাকেন তাহলে আপনি 5 স্টারে থাকবেন। তো আমি 5 স্টারে থাকার প্রয়োজন বোধ করিনি, সেহেতু আমি 5 স্টারের হোটেল ক্রয় করি নাই। আমি জাস্ট 3 স্টার হোটেল ক্রয় করেছি। এখন কিন্তু আমি ব্যাংককে চলে আসছি। ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে। ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু আপনার পৃথিবীর সর্ববৃহৎ এয়ারপোর্টের ভিতরে কত নম্বরে যেন অবস্থান করে সেটা আমার জানা নেই, সম্ভবত 3 নম্বর বা 4 নম্বরে। এটা থেকে কিন্তু প্রতিনিয়তই আপনার আপ ডাউন করতেছে ট্রিপ, মানে প্রতিনিয়তই ট্রিপ ওঠানামা করে। আর প্রচুর পরিমাণে ভিড়। এই এয়ারপোর্টটা অনেক বড়, আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে 10 থেকে 12 গুণ বড় হবে। কারণ আমি হাঁটতে হাঁটতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছিল, আর যে পরিমাণ বড়। আর ব্যাংককের এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। আপনার ভিতরে আপনার মার্কেটের মতো একটা স্থান পেয়ে যাবেন, মানে অনেক শপিং মল আছে ভিতরে বা শপিং এরিয়া আছে, আপনার যেখান থেকে শপিং ক্রয় করতে পারবেন, শপিং সামগ্রী। ওইখান থেকে আপনার শপিং সামগ্রী ক্রয় করতে পারবেন। বিমানের পাখাটা কিন্তু দেখছেন যে খুলে গেছে যখন ল্যান্ড করতেছে। তো একটা জিনিস আসলে ভালো লেগেছে, ব্যাংককের মহিলারাও কিন্তু পুরুষদের পাশাপাশি কর্মজীবী। মানে ব্যাংকক কিন্তু মেয়েদেরও পুরুষদের পাশাপাশি কর্মক্ষেত্রে উৎসাহিত করা হয়। যে মেয়ে বলে যে আপনি পিছিয়ে থাকবেন বা মেয়ে বলে যে আপনি হেরে যাবেন, এটা না। আপনি মেয়ে বলেও পৃথিবীতে সব কাজই আপনার জন্য সমান, মেয়ে ছেলে সবার জন্য। এই কারণে তারাও কিন্তু দেখছেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। আমি আসলে ব্যাংককে বা ফুকেটে বা থাইল্যান্ডে নেমে অনেক আশ্চর্য বোধ হয়েছি যে আমাদের দেশে আসলে মেয়েদের আমরা কতটা ডমিনিকেট করে রাখি। এখন আমি ব্যাংককের এয়ারপোর্ট দিয়ে সোজা আগাচ্ছি আমার লাকিজের উদ্দেশ্যে। আর এই বেলগুলো দেওয়া আছে, চাইলে আপনারা এই বেলগুলো দিয়ে যেতে পারেন। অর্থাৎ ফ্লাইট ছিল সকালে 10টার দিকে। আর 10টার দিকে ফ্লাইট লাগার কারণে আমি প্রায় 6টার থেকে বাসা থেকে বের হয়েছি। এই কারণে আমার পাটাও প্রায় ব্যথা হয়ে গেছে আর ক্ষুধাও প্রায় লেগেছিল প্রচুর। সো ফ্লাইটে হালকা পরিমাণ খাবার হয়েছে, তারপরেও তো এখন বাজে প্রায় 12টা বা 12:30টার মতো, যেহেতু আমাদের 2.5 ঘন্টা লাগছে ব্যাংকক আসতে। আজকে আবহাওয়াটা একটু খারাপ ছিল, এই কারণে একটু সময় বেশি লাগছে। আর আপনারা অবশ্যই ডলার নিয়ে আসবেন। আমার সাথে এক বাংলাদেশি ভাই এসেছিল, যিনি আমার সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে লাকিস। উনি আসলে ডলার নিয়ে আসে নাই, কার্ডও নিয়ে আসে নাই, উনি বাংলা টাকা নিয়ে আসছে। উনি অবশ্য চিকিৎসার কারণে আসছে। ওনারা আসলে একটা সমস্যায় পড়েছে যে পরবর্তীতে বাংলা টাকা তো এয়ারপোর্টে এক্সচেঞ্জ করে না। সেটা আপনারা ব্যাংককে যে সুকুম্বিত ইলেভেন আছে, সেই সুকুম্বিত ইলেভেনে বাংলাদেশে কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওনাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। আপনারা যদি ব্যাংককে এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করতে চান, আমার মনে হয় সবচেয়ে বেটার ওয়ে হলো ডলার। না হলে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসতে পারেন। আমি ডুয়েল কারেন্সি কার্ডই ইউজ করতেছি, ইবিএল এর। তো ইবিএল এর ডুয়েল কারেন্সি কার্ড মাঝখানে কিন্তু গেটওয়ে অফ করে দিয়েছিল, এখন গেটওয়ে অন করে দিয়েছে। মানে গেটওয়ে অন অফ হলো, তারা মাঝখানে গেটওয়েটা অফ করে দিয়েছিল, মানে ইন্টারন্যাশনাল এটিএম এর ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল বুথ ট্রানজেকশনের ক্ষেত্রে তারা শুধু অফ করেছিল, কিন্তু পোস্ট ট্রানজেকশন অন ছিল। এখন তারা সমস্ত ট্রানজেকশনই খুলে দিয়েছে। এখন আসলে অনায়াসে আমি ট্রানজেকশন করতে পারতেছি। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটা হলো অনেক বড়, আপনার হাঁটতে হাঁটতে প্রায় পা ব্যথা হয়ে যাবে যদি আপনারা এই সিঁড়িগুলো ইউজ না করেন, মানে যে ইলেকট্রিক সিঁড়িগুলো দিয়ে রেখেছে। আপনারা চাইলে ইলেকট্রিক সিঁড়িগুলো ইউজ করতে পারেন, অথবা অনেক ফরেনাররা দেখবেন যে তারা হেঁটেই চলে যাচ্ছে। যেমন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু এত হাঁটাচলা করা হয় না, তারপরও আমি এই সিঁড়িগুলো হেঁটে আস্তে আস্তে জাস্ট সামনের দিকে এগোচ্ছিলাম। তারপর একটা সিমের দোকান পেলাম। সেই সিমের দোকানে অবশ্য কিছুক্ষণ কথা বললাম তাদের সাথে, সিম গুলো কিভাবে ক্রয় করা যায় বা কিভাবে এখান থেকে ক্রয় করলে বেটার হবে। যেহেতু আমি 10 দিন থাকতেছি, মানে 10 দিন এখানে স্টে করব, আমার কাছে যেটা সবচেয়ে বেটার ওয়ে মনে হয়েছে, আপনার সিমের ক্ষেত্রে অবশ্যই 8 দিনের যে প্যাকেজটা আছে ওইটা ক্রয় করবেন। 1 দিন বা 2 দিন আপনারা হোটেলের ওয়াইফাই দিয়েও চলে যেতে পারবেন যদি আপনাদের অত একটা ফোন প্রয়োজন না হয়। আপনার চাইলে এখানে এআইএস যেটা আছে, এটা সর্বোচ্চ নাম্বার 1 নেটওয়ার্ক। এটা আমাদের দেশে গ্রামীণ ফোনের মতো, সো গ্রামীণ ফোনের মতোই আপনার চাইলে এটা ক্রয় করতে পারেন। এখানে একটু প্রাইসটা বেশি দেখলাম। সুবর্ণভূমি এয়ারপোর্টের বাহিরে, সুবর্ণভূমি এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে বাহিরের দিকে আপনারা যখন যাবেন ব্যাগ কালেকশন করতে, ওই দিকে একটু প্রাইসটা কম আছে। আমি এখান থেকে জাস্ট প্রাইসটা শুনে তারপর বাহিরের দিক চলে গেছি। এখানে অনেক প্রাইস বেশি দেখাচ্ছে, তারা 600 বাদ চাচ্ছে, 700 বাদ চাচ্ছে। তো এগুলো প্রাইস আমি আসলে জানা নেই, যেহেতু আমার ফার্স্ট টাইম ব্যাংককে আসা বা থাইল্যান্ডে আসা। এর আগে আমি কখনো থাইল্যান্ডে বা ব্যাংককে আসিনি। তো এখন আমি যাচ্ছি সামনের দিকে, ইমিগ্রেশন শেষ করে জাস্ট ব্যাগগুলো কালেক্ট করব। আর ব্যাংককের ইমিগ্রেশন অনেক সহজ এবং অনেক স্মুথ। আমি এখন ব্যাগ কালেক্ট করতে আসছি। ব্যাংককের ইমিগ্রেশন অত একটা কিছু প্যারা দেয় নাই।
জাস্ট আমার কাছ থেকে হোটেল বুকিং জিজ্ঞেস করেছে আর কবে আমি ব্যাক করব সেই রিটার্ন টিকিটটা দেখেছে, তারপর আমাকে সিল মেরে দিয়েছে, আর কোনো কথা জিজ্ঞেস করে নাই। আমার নিজের দেশে ইমিগ্রেশন মনে হয় সবচেয়ে বেশি কঠিন, বা নিজের দেশে ইমিগ্রেশন সবচেয়ে প্যারা দেয়, যেটা আমার মনে হয়েছে। তো এখন আমি ব্যাগের জন্য অপেক্ষা করতেছি। আমার যে ফ্লাইটটা এসেছে সেই ফ্লাইটের ব্যাগগুলো এখনো বেল্টে আসেনি। আমি এখন দেখতেছি যে ভিতরে কিছু শপ আছে, সেই শপগুলো থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। এখানে চাইলে আপনারা অ্যালকোহল থেকে ধরে সবকিছুই ক্রয় করতে পারবেন। যেহেতু আমরা মুসলিম কান্ট্রি বা মুসলিম হিসেবে আমাদের কিন্তু অ্যালকোহল পারমিশন নেই দেশে নিয়ে যাওয়ার জন্য। অনেকে আসলে জিজ্ঞেস করে বা অনেকে আসলে কমেন্ট করে যে ভাই আমরা কি আসলে বিদেশ থেকে অ্যালকোহল আনতে পারবো? না, আমরা বিদেশ থেকে চাইলেও অ্যালকোহল আনতে পারবো না। এখন আরেকটা সিম কোম্পানিতে আসলাম, এটা আমাদের দেশে এয়ারটেলের মতো। তো এখানে প্যাকেজগুলো দেখতেছি কোন প্যাকেজগুলো কত বা কোন প্যাকেজগুলো কিভাবে ভালো হয়, বেটার হয়। আমার কাছে যেটা সবচেয়ে কম মনে হবে আমি ওইটাই নেওয়ার চেষ্টা করবো, বা ওইটাই আমার কাছে সবচেয়ে বেটার হয় নেওয়ার জন্য। আর এখানে কিন্তু আপনারা চাইলে এআইএস নিলে সবচেয়ে বেটার হয়, কারণ এআইএস সম্পর্কে আমি অনেকগুলো রিভিউ শুনেছি। আমি নিজেও পার্সোনালি এআইএসই নিয়েছি পরবর্তীতে। আমার কাছ থেকে 499 বাদ নিয়েছিল। 499 বাদ দিয়ে আমি এআইএস একটা সিম ক্রয় করি। সেই এআইএস সিমটা আমি ইউজ করেছি 8 দিন, মানে 8 দিন নন স্টপ ভাবে ইউজ করেছি। আর ব্যাংককে কিন্তু 5G, মানে 4G না, অলমোস্ট 5G। আমি কিন্তু একদিন থেকে এআইএস সিমটা ক্রয় করেছি। আপনারা দেখছেন যে 499 বাদ যেটা আছে 8 দিনের প্যাকেজ, ওইটা ক্রয় করেছি 499, 399। আর 100 টাকা হলো সিমের কস্ট। 399 টাকা হলো প্যাকেজ আর 100 টাকা সিম। তো টোটাল 499 বাদ, মানে 500 বাদ। 500 বাদ বাংলাদেশের কত হয় এখন অলমোস্ট আপনারা হিসাব করে দেখতে পারেন। তো এক বাদ সম্ভবত বাংলাদেশের 31 টাকা বা 32 টাকা, যখন আমি গিয়েছিলাম ওই সময়টাতে পেয়েছি বাঙ্গিয়ে বাংলা টাকায়। এখন হয়তো পারে বাংলা টাকার মান বেড়েছে বা বাংলা টাকার মান কমেছে, এখন অবশ্য রেটটা আমি জানি না। আপনারা অবশ্যই যদি জানেন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যেহেতু 3-4 মাস আগে, সে আমি বলতেছি 3-4 মাস আগের প্রাইস আর এখনের প্রাইস নাও থাকতে পারে। আর আপনারা এয়ারপোর্টে আসলে অবশ্যই লক্ষ্য করবেন যখন আপনাদের বোর্ডিং লাগেজ গুলো দিবেন বোর্ডিং পাসের সাথে, ওই বোর্ডিং লাগেজ গুলো কত নাম্বার বেল্টে আছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অনেকগুলো টিভি দেওয়া আছে, বড় বড় মনিটর, সেই মনিটরে উঠবে। যারা বয়স্ক আছেন তাদের জন্য বিশেষ করে বলে দেওয়া, যারা আসলে আমার মতো রেগুলার ট্রাভেল করেন তাদের জন্য একটা প্রবলেম হয় না। তো এখন যারা হোটেল বুক দিয়ে আসছেন, হোটেলের ট্যাক্সি, সো তাদের জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো তাদের নাম লেখে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে যে আপনার ট্যাক্সির মাধ্যমে হোটেলে যাওয়ার জন্য। যারা সুকুমবিট বা ব্যাংককে থাকবেন তাদের জন্য। এখন যেহেতু আমি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেটের উদ্দেশ্যে যাব, সেহেতু আমাকে কানেক্টিং ফ্লাইট ধরার জন্য উপরতলায় যেতে হবে। আপনারা চাইলে কিন্তু এদিক থেকেও সিম ক্রয় করতে পারেন। সিমের বেশ কিছুটা দোকান আছে এদিকে, 5G, থাইল্যান্ডের বেস্ট, মানে সবাই আসলে নিজেকে বেস্ট দাবি করে, কিন্তু কে আসলে বেস্ট সেটা ইউজ করলে বোঝা যাবে। আমি যেমন একটা সিম ক্রয় করেছি, দেখা যাক এখানে যারা হোটেলের জন্য আসছে তাদের জন্য আসলে ওয়েট করতেছে। ডোমেস্টিক ডোমেস্টিক ফ্লাইট 4 ফ্লোর, ওকে, থ্যাংক ইউ। আসলে ফুকেটের ফ্লাইটের জন্য যাচ্ছে, এই কারণে ডোমেস্টিক ফ্লাইট খুঁজতে হচ্ছে। সো ডোমেস্টিক ফ্লাইটে যে আপনাদের সাথে ফুল কথা হবে, মানে ফুকেট কত টাকা লেগেছে, ব্যাংকক কত টাকা লেগেছে। ব্যাংকক এয়ারপোর্টটা আসলে প্রচণ্ড বড়, আমাদের দেশের এয়ারপোর্টের সাথে তুলনা করলে অনেক অনেক বড়। দেখ, এটা হলো থাইল্যান্ডের ডোমেস্টিক টার্মিনাল। আমাদের দেশের আসলে ইন্টারন্যাশনাল থেকেও সুন্দর। আসলে আমাদের দেশের সাথে তুলনা দিলে হবে না, ওনারা আমাদের দেশের থেকে প্রায় 20-25 বছর এগিয়ে রয়েছে। ওনাদের এখানে একটা ব্যাংক আছে, কে ব্যাংক, এখান থেকে আমি টাকাটা ভাঙিয়েছি 33.98 করে পেয়েছি পার ডলারের এগেনস্টে। আর প্রচুর ইন্ডিয়ানরা আসে, তাদের জন্য অনারাইভাল ভিসা, এই কারণে ইন্ডিয়ানরা এখানে বেশি আছে। এটা সম্ভবত আপনার সেলফ সার্ভিস চেক ইন, আপনি এখান থেকে চেক ইন করতে পারবেন, প্লাস ওই জায়গা থেকেও আপনি চেক ইন করতে পারবেন। আর আপনার ইচ্ছে আপনি যেখান থেকে চেক ইন করেন। আর একটা পানি কিনতে গিয়েছিলাম ভাই, বাংলাদেশি টাকায় 600 টাকা চাই। সো 600 টাকা তো যদি আমি হাফ লিটার পানি খাই, তাহলে আমি ঘুরবো কীভাবে আর পানিই খাবো কীভাবে? আপনারা দেখেন আমার এই রোটা হলো সিরো, এরো থেকে আমি টিকিট কনফার্ম করব 4টার দিকে, এখন বাজে 2টা 40। সো প্রায় 1 ঘন্টার মতো আছে আর কি, 1 ঘন্টা বা 40 মিনিট 50 মিনিটের মতো আছে। এই সময়টা পর আমি টিকিট কনফার্ম করে তারপর আপনার ফুকেটের উদ্দেশ্যে বের হবো। আপনি এখান দিয়ে বের হতে পারবেন, মানে অনায়াসে এখান দিয়ে বের হতে পারবেন, আপনি যদি চান বের হয়ে যেতে পারবেন। দেখেন একটু আমাদের দেশের বিমানবালাগুলো আর আমাদের দেশের বিমানবালাগুলো, রাত দিন তফাৎ। আপনার কি এর সাথে কী তুলনা করি, সেটা তো আর হয় না। আমাদের দেশ আমাদের দেশের জায়গায় বেস্ট, আর ওনাদের দেশ ওনাদের দেশের জায়গায় বেস্ট, এটা মানতে হবে। এখান থেকে সম্ভবত ইন্টারন্যাশনাল ফ্লাইটও যায়, সেটা যারা ডোমেস্টিক প্যাসেঞ্জার তাদের জন্য।
ডোমেস্টিক টার্মিনালে যে প্যাসেঞ্জার এন্ট্রি নিতে পারে তাদের জন্য, আর যারা ইন্টারন্যাশনালি তাদের জন্য নিচে। সো ডোমেস্টিক যারা আছে মানে এই দেশের যারা আছে তাদের জন্য এখান থেকে এন্ট্রি নেওয়া সহজ। আমি যেটা আপনাদের বলেছি, আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে পানিও ক্রয় করতে পারবেন। পানি থেকে ধরে সব ধরনের সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব এই দেশে বৈধ আছে। আপনারা যদি খেতে চান অবশ্যই পানি থেকে ধরে সব কিছুই ক্রয় করা যায়। প্রচুর লোকজন, একটা ট্যুরিস্ট কান্ট্রির দেশ, এটাই তাদের প্রমাণ। তাদের কালচার, তাদের আচার আচরণ সব মানে 1-100 যেটা বলা চলে আর কি। আপনারা এখান থেকে যদি হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ক্রয় করতে চান, এর প্রাইস কত পড়বে দেখেন, 60 রুপি, 60 থাই বাত, 78 থাই বাত, 50 থাই বাত। কোকাকোলার একটা প্রাইস কত দেখি তো, 60 মানে বাংলাদেশের 1 টাকা 31 টাকা 90 পয়সা। অনেক অনেক না হলেও আপনার 300 টাকা 400 টাকার মতো হয়ে যাবে। অ্যাকুরেটটা আমি ভিডিওর ডেসক্রিপশন বা ভিডিওর নিচে লিখে দিব। 50 বাত পানি একটা হাফ লিটার, 40 বাত না হলেও বাংলাদেশের 300 টাকা হবে। 300 টাকা দিয়ে পানি এক্সপেন্সিভ, আমাদের জন্য এক্সপেন্সিভ। আপনারা এখানে দেখতেছেন যে ডোমেস্টিক টার্মিনালে এখানে দেওয়া আছে কোন ফ্লাইট কোন দিকে যাবে। আমি এখান থেকে দেখেছি, আমার রোটা হলো C নাম্বার রোতে। আমি ওখানে গিয়েছিলাম, ওনারা বলতেছে এখন না, পরবর্তীতে নাকি যেতে হবে। এটা 2-4 ঘন্টা পর। আপনারা যদি অবশ্যই থাইল্যান্ড ফুকেট যেতে চান তাহলে এভাবে এরকম বোর্ড থেকে নিজের এয়ারলাইন্স নাম্বারটা মিলিয়ে তারপরে যাবেন। এখন আসেন আমি টিকিট কত দিয়ে ক্রয় করেছি। আসলে এইমাত্র বোর্ডিং কমপ্লিট করলাম ফুকেটের। সো বোর্ডিংটা করার পর এখানে একটা কথা আছে, আপনারা যদি ফুকেট আসেন তাহলে মনে রাখবেন যে অবশ্যই ব্যাগে সেট করতে হবে। আর যদি ব্যাগে সেট না করেন তাহলে আমার মতো 482 টাকা ওদের দেশের টাকায় গপসা দিতে হবে। আমাদের দেশের প্রায় 1600 টাকার মতো। সো 1600 টাকা গপসা দিতে হবে। যদি ভুল হয় আমি ভিডিওর নিচে লিখে দিব কত টাকা গপসা দিলাম। এই দেখছেন এটা একটা পেমেন্ট, ওনাদের রিসিট, মানে 481.50, তার সাথে আবার ব্যাট ইনক্লুডেড, মানে 482 টাকা ওনাদের দেশে। তো 482 দিয়ে আমি কিন্তু ফুকেটের দেখতে পাচ্ছেন যে ফুকেটের একটা টিকিট পেয়েছি। এটা হলো আপনার থাই ভিজেট এয়ারের। সো থাই ভিজেট এয়ারের একটা টিকিট পেয়েছি। এই টিকিটটা নেওয়ার পর প্রায় তো আমার অলমোস্ট কত টাকা গপসা দিতে হয়েছে সেটা বুঝতেছেন, বাংলাদেশটা 1600 টাকা। সো এটা কিন্তু অনেক হিউজ, আমাদের জন্য হিউজ। যারা আসলে থাইল্যান্ডে তাদের জন্য 482 টাকাই, আমাদের দেশের জন্য প্রায় 1600 টাকা। এটা কিন্তু একজনের সারাদিন ইনকামও। যে আমি কত টাকা দিয়ে আর কি টিকিট ক্রয় করেছি। সো আমি যখন প্রথম অবস্থায় টিকিটটা ক্রয় করেছি, মানে ঢাকা টু ব্যাংককের টিকিট আমার কাছ থেকে নিয়েছিল 28,500 টাকা। আমি শেয়ার টিপ থেকে ক্রয় করি, কোনো স্পন্সার না। সো 28,500 টাকা দিয়ে ক্রয় করি। তারপর আমি শেয়ার টিপ থেকে আরেকটা আপনার ভিজেট এয়ারের টিকিট ক্রয় করি। এটা আমাদের দেশের টাকায় আর কি আপনার নিয়েছিল 8,556 টাকা, সম্ভবত $75 বা $80 মতো নিয়েছিল। আমি ডলার হিসেবে পে করেছিলাম, সেটাও আমি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পে করেছি। ওটাও শেয়ার টিপ থেকে ক্রয় করেছি। আপনারা যদি আসলে থাইল্যান্ড আসতে চান অবশ্যই টিকিটগুলো একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন। যদি টিকিট ঠিক জায়গা থেকে না কিনেন তাহলে একটা বিশাল অঙ্কের টাকা ধরা খেয়ে যাবেন। আর আমাদের দেশে প্রচুর এজেন্সি আছে যেগুলো 2 নাম্বারি এজেন্সি, আর এজেন্সিদের বিশ্বাস করার দরকার নেই। দেখা যাচ্ছে আপনি যাকে দিয়ে ভিসা করান ঠিক আছে, ওকে দিয়ে টিকিট ক্রয় করতে হবে এমন কোনো বিষয় না। আপনি নিজে থেকেও টিকিট ক্রয় করতে পারেন। Booking.com আছে, আদার্স যে সমস্ত সাইট আছে ওইখান থেকে টিকিট ক্রয় করতে পারেন, গুগল থেকে টিকিট ক্রয় করতে পারেন। আর চেয়ারের অবস্থা বর্তমানে প্রচুর খারাপ হয়ে আছে, কারণ আমি বের হয়েছি, আমার ফ্লাইট ছিল ঢাকা টু ব্যাংকক সকাল 7টায়। সো আমি বের হয়েছিলাম রাত 5টার দিকে, এখন বাজতেছে ব্যাংকক টাইম 2টা। আবার ব্যাংকক থেকে ফুকেট আমার ফ্লাইট হলো 6টার দিকে। সো এর ভিতরে আমি ফ্লাইট পাইনি, কারণে আমার 6টার ফ্লাইট দিতে হয়েছে। অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন যাতে বেশি গ্যাপ না হয়, কারণ আমার মতো বেশি গ্যাপ হলে ঘুরতে ঘুরতে নিজের কাছে খারাপ লেগে যাবে। আর একটা ব্যাগেজের কথা অবশ্যই অ্যাড করবেন। যদি ব্যাংকক থেকে ফুকেট যেতে চান ব্যাগেজের কথা অ্যাড না করলে আমার মতো এরকম গপচা দিতে হবে, সেটা আমি আপনাদের আগে বলেছি। অবশ্যই এই বিষয়গুলো দেখে শুনে থাইল্যান্ড আসবেন। অবশ্যই কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে। আর থাইল্যান্ড রিলেটেড অনেক ভিডিও আসবে, অবশ্যই দেখতে থাকবেন। এটা হলো থাই ভিজেটিয়ারের ভিতরের অবস্থা। থাই ভিজেটিয়ারের কিন্তু আমাদের দেশে ইউএস বাংলা, আমাদের দেশে বিমান বাংলাদেশ থেকে অনেক উন্নত। তাদের সিট কন্ডিশন, তাদের যে পা রাখার স্পেস সেগুলো অনেক বড়। থাই ভিজেটিয়ারে কিন্তু আপনার পা রাখার স্পেসটা দেখতে পাচ্ছেন, মানে অনেক বড়। আমাদের দেশের মতো না, আমাদের দেশে একবারে আপনার পায়ের সাথে পা লেগে যায় বসলে। আমি যেটাতে এসেছিলাম ইউএস বাংলা ওইটাতে। এখন আমি যাচ্ছি ফুকেটের উদ্দেশ্যে। সো ফুকেটে যে আপনাদের সাথে কথা হচ্ছে। এখন যারা আসলে ফুকেটে আসেন তারা এরকম ট্যাক্সি বা মিনি বাসের হাব পাবেন অবশ্যই এয়ারপোর্ট থেকে বের হওয়ার একদম এক্সিট গেটের পাশে।
আপনারা এক্সিট গেটের পাশে আসলে এরকম মিনি বাস বা ট্যাক্সির হাবগুলো পাবেন। মিনি বাস দিয়ে আপনারা যদি যান, আমার কাছ থেকে 180 রুপি নিয়েছে, মানে 180 বাদ, সরি বারে বারে রুপি আসতেছে, 180 বাদ নিয়েছে। 180 বাদ দিয়ে আপনারাও এখান থেকে এরকম সার্ভিস নিতে পারেন। আমি যে সার্ভিসটা নিয়েছি এটা হলো আমাকে পাটং ব্রিজের পাশে আমার যে হোটেল আছে, চিল পাটং হোটেল, সো চিল পাটং হোটেলের সামনে তারা নামিয়ে দিবে। আপনারা চাইলে এখান থেকে মিনি ট্যাক্সি বা মিনি বাসের সার্ভিস না নিয়ে আপনারা চাইলে গ্র্যাবে বা বোল্টে যেতে পারেন। সো গ্র্যাব, বোল্ট আছে, এগুলো অ্যাপস আপনারা নামিয়ে নেবেন, একটা সিম কিনে অনায়াসে যেতে পারেন। আর ভিতর থেকে যদি চান যে আপনার পাটনে ফুকেটে আসার পর ভিতর থেকে ট্যাক্সি নেবেন, এয়ারপোর্টের পর দেখবেন আপনি ইমিগ্রেশন শেষ করার পর বা ইন্টারন্যাশনাল টার্মিনাল আছে, ওটার পর অনেকগুলো ট্যাক্সির হাব আছে এয়ারপোর্টের ভিতরে, সেটা ফুকেটের ওইখান থেকে নেওয়ার কোনো দরকার নেই, কারণ ওইখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা 800-900 বাদ করে নেয়, ওটা বাংলাদেশ টাকায় প্রায় ওটা হচ্ছে 4,000-7,000 টাকা নেয়। আর আমাদের জন্য এটা খুব এক্সপেন্সিভ, বাংলাদেশের জন্য যারা একটু বাজেট কি করে তাদের জন্য এক্সপেন্সিভ। আপনারা যদি চান তাহলে এরকম যে ক্যাব হাবগুলো আছে এখান থেকে নিতে পারেন, আর না হলে ভিতর থেকে নিয়ে আসতে পারেন আরামসে। আপনার আপনার অনেক টাকা খরচা হবে, এটা বলা চলে। এখন আমি চলে যাবো পাটন দিবে, তারপরে এগুলো হোটেলে যেয়ে কথা হচ্ছে, আপনাদের কী ধরনের হোটেল নিয়েছি সেটাও দেখাবো।